হ্যালো পঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আজ তোমাদের গণিতের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। তো আজ তোমরা পরীক্ষাটি কেমন দিয়েছো? আশা করি সকলে ভালো দিয়েছো। তো এই পরীক্ষাটির ওপর যে তোমাদের প্রশ্নগুলো করা হয়েছে, তো তোমাদের প্রশ্নের যে মান বন্টনটা অনেক সুন্দর হয়েছে এবং প্রশ্নগুলো সকল কিছু বইয়ের উপর মান বন্টন করে করা হয়েছে। যেটা তোমাদের ইংলিশ পরীক্ষাটা একটু খারাপ হয়েছিল, কিন্তু তোমাদের এই গণিতের প্রশ্ন প্যাটার্নটা একটু ভালো করেছে। ওকে, একটু বলতে যথেষ্ট ভালো করেছে। তো তোমাদের আজকের এই গণিতের প্রশ্ন প্যাটার্নের উপর আমি আজকে একটি লাইভ ক্লাস নেব, যার মাধ্যমে তোমরা পরীক্ষায় কত পেয়েছো সেটা তোমরা প্রশ্ন টিক মারবা, যেটা ঠিক হয়েছে এবং যেটা ভুল হয়েছে সেটা শিখে নিবা। ওকে, আশা করি সকলের প্রশ্নটার সমাধান ঠিক হবে এবং তোমাদের প্রশ্নে কত পাবা সেটার উপর ডিপেন্ড করে আজকের এই ক্লাসটি। তো তোমাদের যদি ক্লাসটি ভালো লাগে অবশ্যই আমাকে একটি সাবস্ক্রাইব করে দিবা এবং যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে ফলো করে দিবা। তো আমরা এখন ক্লাস শুরু করি। তো এখানে প্রথম প্রশ্নটি দেওয়া হয়েছে যে কোনো সংখ্যাকে যে সংখ্যা দ্বারা ভাগ করা হয় তাকে কি বলে। ওকে, তাহলে এখানে কোনো সংখ্যা, আমি বললাম যে এখানে এই যে ভাগটা আমি দেখাচ্ছি এইভাবে 2 × 4 হয় 1। ওকে, কোনো সংখ্যা বলতে আমি এই 5কে কল্পনা করেছি। তাহলে এই 5কে যে সংখ্যা দ্বারা ভাগ করা হয় তাহলে এটার নাম কি? এটার নাম হচ্ছে ভাজ্য এবং এইটার নাম কি? এটার নাম হচ্ছে ভাজক। তাহলে 5-এর নাম হচ্ছে ভাজ্য এবং 2-এর নাম কি বললাম? ভাজক। অর্থাৎ এই 5কে বা কোনো সংখ্যাকে যে সংখ্যা দ্বারা ভাগ করি তার নামটা কি হবে? ভাজক। তাহলে আমাদের 1 নম্বরের উত্তরটা কি হবে বলো তো সবাই? আমাদের 1 নম্বরের উত্তরটা হবে ভাজক। ওকে, তোমরা যারা 1-এর খ নম্বর প্রশ্নটি দাগিয়েছো তারা সকলে প্রশ্নটির উপর টিক চিহ্ন দিয়ে নাও। 1-এর খ উত্তর হবে। ক্লিয়ার? এরপর 2 নম্বর প্রশ্নটি ছিল, 2 নম্বর প্রশ্নটি ছিল যে 4 × 6 + ক = 28, তাই না? এই 4 × 6 + ক = 28। এই প্রশ্নটির সমাধানে বলেছে কয়ের মান বের করতে। ওকে, এটাকে আমরা দুইভাবে করতে পারি, একটা অপশন টেস্ট করে, আরেকটি করতে পারি মান বের করে। তো আমরা মান বের করে সমাধানটা করি। ওকে, তাহলে এখানে আমরা প্রথমে বা দিলাম। এরপর দেখো তো এখানে 4-এর সাথে গুণ আছে না? এই যে 4 গুণ এটার সাথে আছে না? তাহলে এই গুণটাকে আমি ওই পাশে নিয়ে যাই, ভাগ করে দেবো। ক্লিয়ার? তাহলে থাকলো ওই পাশে কি? 6 + ক = 28/4। এরপর আবার বা দিলাম। তাহলে আমরা যেভাবে প্রশ্নটা সমাধান করবো, ক্লিয়ার? এভাবে দেখো প্রশ্নটা 28 দিয়ে 4কে ভাগ করলে কত পাবো? 7 পাবো। ওকে, তাহলে এখানে 6 + ক = 7। এরপর বা দিলাম। এখানে আমরা কয়ের মানটা বের করতে বলেছে, কয়ের মানটা রেখে দিলাম। তাহলে 7, এর পাশে +6 আছে, এর পাশে -6 হবে। তাহলে এটার মান কত হবে? 1 হবে। অর্থাৎ ক সমান আমরা কত পাবো? কয়ের মানটা কত পাবো? 1 পাবো। তোমরা যারা কয়ের মান 1, অর্থাৎ এখানে 2 নম্বর প্রশ্নে 2-এর মান 2-এর ঘ দাগিয়েছ তারা সকলে প্রশ্নটির উপর টিক চিহ্ন দাও। তাহলে 2-এর ঘ উত্তর হবে। ওকে, তারপর 3 নম্বর প্রশ্নটি ছিল যে 18-র গুণনীয়ক কয়টি? 3 নম্বর প্রশ্নটি কি ছিল? 18-র গুণনীয়ক কয়টি? ক্লিয়ার? আমরা জানি যে গুণনীয়ক বলতে কি বোঝানো হয়। আমরা ক্লাসে গুণনীয়ক সম্পর্কে খুব ভালোভাবে আলোচনা করেছিলাম। তাহলে গুণনীয়ক বলতে বোঝানো হয় ওই সংখ্যাটি কোন কোন সংখ্যা দ্বারা বিভাজ্য করা যায় বা ওই সংখ্যাটি কোন কোন সংখ্যা দ্বারা ভাগ করা যায়। ওকে, তাহলে এখানে বলেছে 18-র গুণনীয়ক। তাহলে 18-র গুণনীয়ক কোনগুলো হবে? 18কে আমরা কত দ্বারা ভাগ করি? 18কে 18 দ্বারাই ভাগ করতে পারি। তাহলে 1 দ্বারা ভাগ করতে পারি, 2 দ্বারা পারি, 3 দ্বারা পারি, 6 দ্বারা পারি, 9 এবং 18। তাহলে আমরা এই 18কে ভাঙাইতে পারি কতগুলো সংখ্যা দ্বারা? 1, 2, 3, 4, 5, 6। তাহলে 18-র গুণনীয়ক হবে কয়টি? 6টি। তাহলে তোমরা 3 নম্বর প্রশ্নটি 18-র গুণনীয়ক, এখানে যারা 3-এর খ দাগিয়েছ, 3-এর খ যারা দাগিয়েছ তারা সকলে প্রশ্নটির উপর একটি টিক চিহ্ন দিয়ে দাও। তাহলে 1-এর উত্তর আমাদের কত হয়েছিল? খ। 2-এর উত্তর আমাদের কত হবে? 2-এর উত্তর হবে আমাদের, এটা ছিল 1, অর্থাৎ 2-এর ঘ। ওকে, এরপর 3 নম্বর প্রশ্নটি 18-র গুণনীয়ক কয়টি? তাহলে 3-এর উত্তর আমাদের কত হবে? খ। 3-এর উত্তর কত হবে? খ। ক্লিয়ার? এইভাবে যারা প্রশ্নটি দাগিয়েছ তারা সকলে প্রশ্নটির উপর টিক চিহ্ন দিয়ে নাও। ওকে, হ্যাঁ
প্রশ্ন এভাবে আমরা 1 নাম্বারটা শিখলাম, 2 নাম্বারটা শিখলাম এবং 3 নাম্বারটা শিখলাম। ওকে, 1, 2 এবং 3 নাম্বারটা আমরা সমাধান শিখলাম। ওকে, এরপরে আমরা 4 নাম্বার শিখবো। এরপরে আমরা কয় নাম্বার শিখবো বললাম? 4 নাম্বার শিখবো। ওকে, তো তোমরা যদি প্রশ্নগুলো অবশ্যই সমাধান মিলাতে চাও অবশ্যই ক্লাসটি দেখো এবং প্রশ্নগুলো তোমরা অ্যান্সার সম্পূর্ণ পেয়ে যাবা। এটা আজকে তোমাদের 1 থেকে শুরু করে সকলগুলো অর্থাৎ সংক্ষিপ্ত প্রশ্ন, তোমাদের টিক চিহ্ন শেখাচ্ছি এখন, শূন্যস্থান এবং বড় প্রশ্ন সকলগুলো শিখিয়ে দিব। ওকে, যদি ক্লাসটি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দাও, যদি ক্লাসটি ভালো লাগে শেয়ার করে দাও এবং আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। যদি ফেসবুক থেকে দেখো তাহলে অবশ্যই ফলো করে দেবা। ওকে, এরপর আমাদের প্রশ্ন ছিল 4 নম্বরটি যে 8, 0, 4 এবং 12 এর গড় কত কি বের করতে বলা হয়েছিল? প্রশ্নটি গড় কত? ওকে, গড় কত? আমরা গড়ের সূত্র কি জানি? যে কয়টি সংখ্যা থাকবে সংখ্যাগুলোর যোগফল ভাগ সেই কয়টি সংখ্যা, অর্থাৎ উপাত্তগুলোর যোগফল ভাগ উপাত্ত সংখ্যা। এখানে মনে রাখবো 8, 0, 4, 12। এখন এখানে প্রশ্নে অনেকে কল্পনা করে যে 0 একটি সংখ্যা রয়েছে, 0 বলতে কোনো সংখ্যা না। এখানে আমরা 0কে অনেকে বাদ দিয়ে 3 দ্বারা ভাগ করে। ওকে, এই জন্য স্যারেরা এইটাকে একটু ক্রিটিক্যাল করে প্রশ্নটা দিয়েছে। তাহলে এখানে সংখ্যা রয়েছে কয়টি? 8, 0, 4, 12। ক্লিয়ার? তাহলে এখানে মোট আগে যোগ করব, কত যোগ করি? 8 যোগ 0 যোগ 4 যোগ 12। ওকে, ভাগ কত করব? 4 দ্বারা, কারণ এখানে উপাত্ত সংখ্যা কয়টি? 4টি। উপাত্ত সংখ্যা কয়টি এখানে রয়েছে? 4টি। তাহলে সবগুলো যোগ করি, 8 আর 4 12, 12 আর 12 যোগ করলে কত হয়? 12 যোগ করলে কত হয়? 24। আর নিচে কত? 4, 4 একে 4, 4 6 24। যারা 6 দাগিয়েছ প্রশ্নে তারা প্রশ্নের উপর টিক চিহ্ন দিয়ে নাও এবং তোমাদের আরেকটি প্রশ্নের উত্তর সঠিক হয়েছে। ওকে, 4 নম্বর প্রশ্নটি যেটা 6 অর্থাৎ 4-এর যারা গ দাগিয়েছ তার প্রশ্নটির উপর টিক চিহ্ন দিয়ে নাও। দেখো, এরপর 5 নম্বর প্রশ্নটি রয়েছে 12/7 ভাগ 4। এরপর 5 নম্বর প্রশ্নটি রয়েছে 12/7 ভাগ 4। এটাকে বলা হয় 7-এর 12 ভাগ 7। 7-এর 12 ভাগ হচ্ছে 4। ওকে, এখন এই প্রশ্নকে সমাধান করার জন্য আমরা প্রথমে নিয়ম শিখবো। এটাকে সমাধান করার জন্য কী করবো? প্রথমে নিয়ম শিখবো। ক্লিয়ার? এটাকে সমাধান করার জন্য প্রথমে নিয়ম শিখবো। আমরা জানি যে ভাগ চিহ্ন যদি খুঁজে পাই তাহলে কোন চিহ্ন দিব? গুণ চিহ্ন দিব। ভাগ পাইলে কি দিব? গুণ দিব। তাহলে 12/7 ভাগকে আমরা গুণ দিব। গুণের পর কি করব? হরটা যাবে লবে এবং লবটা আসবে হরে। তাহলে কোনো কিছু নয়, মানে 1 আসবে। তাহলে 1 এর উপরে আর নিচে আসবে 4। নিচে আসবে কত? 4। বুঝতে পেরেছো? তাহলে এটাকে আমরা যদি এখন লঘিষ্ঠকরণ বা কাটাকাটি করি তাহলে প্রশ্নটির সমাধান আমরা বের করতে পারবো। লঘিষ্ঠকরণ বা কাটাকাটি করলে আমরা কি করতে পারবো? প্রশ্নটির সমাধান বের করতে পারবো। ওকে, তাহলে এইভাবে তোমরা প্রশ্নগুলো যদি সমাধান করো তাহলে পরীক্ষায় তোমরা অবশ্যই ভালো করবে। আজকের প্রশ্নটা অনেক সুন্দর হয়েছে, প্রশ্ন প্যাটার্নটাও অনেক সুন্দর হয়েছে। ওকে, এরপরে আমরা সিরিয়ালে প্রশ্নগুলোকে সমাধান করব। তোমরা দেখো ক্লাসটি, আমি একটু সেট আপ দিয়ে নিই। আজকে গণিতের প্রশ্ন সমাধান। তাহলে আজকে আমরা কি করতেছি? গণিতের প্রশ্ন সমাধান করতেছি, তাই না? গণিতের প্রশ্ন সমাধান করতেছি। আমি বৃত্তির যতগুলো রয়েছে সবগুলো প্রশ্ন সমাধান করে দিয়েছি। বাংলা দিয়েছি, ইংলিশে দিয়েছি, আজকে গণিতেরটাও দিচ্ছি। ওকে, সবগুলো প্রশ্নের সমাধান করে দিচ্ছি। তো তোমরা যদি অবশ্যই ক্লাসটি ভালো লাগে অবশ্যই তোমরা ক্লাসটিকে ফেসবুক থেকে দেখলে ফলো দিবা এবং ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা। ওকে, তাহলে আমরা এখন এই প্রশ্নটি আবার শুরু করি। এই প্রশ্নটিকে নিয়ে আবার আমরা আলোচনা শুরু করি। ওকে, তাহলে এখানে আমরা কি ছিল? এই কাজটি কমপ্লিট করেছি। এখন কি করবো? লঘিষ্ঠকরণ করবো। 4 একে 4, 4 একে 4, 3 4 12। তাহলে উপরে থাকলো কত? 3 আর 1, 3 একে 3 আর নিচে থাকলো 7। যারা এই 5 নম্বর প্রশ্নটি 3/7 বা 7-এর 3 দাগিয়েছো তারা প্রশ্নটি তোমরা টিক চিহ্ন দিয়ে নাও। অর্থাৎ এইটার উত্তর হবে তোমাদের কত? উত্তর হবে 5-এর ক। উত্তরটি কত হবে বলো তো? 5-এর ক। আশা করি সকলে বুঝতে পেরেছো। তাহলে উত্তরটি কত হবে? 5-এর ক। ক্লিয়ার? এরপর আমরা 6 নম্বর প্রশ্নটি নিয়ে আলোচনা করব। এরপর আমরা 6 নম্বর প্রশ্নটি নিয়ে আলোচনা করব।
এরপর 6 নম্বর প্রশ্নটি নিয়ে আমরা আলোচনা করব। ওকে, 6 নম্বর প্রশ্নটি নিয়ে আলোচনা করব। তো 6 নম্বর প্রশ্নটি নিয়ে আমরা প্রথমে, তাহলে 6 নম্বর প্রশ্নটি ছিল কত? 250 টাকার, 6 নম্বর প্রশ্নটি ছিল 250 টাকার 90%। 6 নম্বর প্রশ্নটি ছিল আমাদের 250 টাকার 90% সমান কত টাকা? ওকে, 250 টাকার 90% সমান কত টাকা? 90% তো দেখলাম, 250 টাকার 90% সমান কত টাকা? ওকে, তাহলে এই প্রশ্নটাকে আমরা জানি যে টাকা, এর মধ্যে একটা কি যুক্ত রয়েছে? এর যুক্ত রয়েছে। কি যুক্ত রয়েছে? এর মধ্যে একটি এর যুক্ত রয়েছে। আর এর থাকলে আমরা কি জানি? গুণ চিহ্ন দিতে হয়। কি দিতে হয়? গুণ চিহ্ন। ওকে, তাহলে এখানে আমরা কি করব? 250 দিব, এর মানে গুণ দিব 90। আর আমরা কি জানি অঙ্কে? পার্সেন্ট সমান কি? 1/100 বা 100 ভাগের 1 ভাগ। 100 ভাগের কি বললাম? 1 ভাগ। 100 ভাগের কি বললাম? 1 ভাগ। ওকে, তাহলে আমরা কি জানি? 100 ভাগের 1 ভাগ। তাহলে এখানে আমরা 100 ভাগের 1 ভাগ করব। তাহলে এখান থেকে আমরা কি পাবো? যে পার্সেন্টকে ভাঙিয়ে দিলে নিচে পাবো 100। এই যে শূন্য কাটলাম, এই যে শূন্য কাটলাম, এই যে শূন্য কাটলাম, এই যে শূন্য, তাহলে থাকলো কত? 25 গুণ 9। তাহলে 25 আর 9 যদি আমরা গুণ করি, যে টাকাটা পাবো সেটাই হবে আমাদের উত্তর। ওকে, তাহলে আমরা গুণটা করি। 5 9 45 5, হাত থাকলো কত? 4। এরপর 9 2 18, 4 কত? 22। যারা 225 দাগিয়েছো 225 টাকা, তারা সকলে প্রশ্নটার উপর কী করো? ঠিক করো। ও আচ্ছা আচ্ছা, এখানে সমান কত টাকা, তাই না? হ্যাঁ ঠিক আছে, 225 টাকা যারা যারা দাগিয়েছো তারা টিক মারো। ওকে, 225 মানে 6-এর খ, 6-এর খ যারা দাগিয়েছো তারা প্রশ্নটি টিক মারো। তাহলে এইভাবে আমরা 6টি প্রশ্নের সমাধান করলাম। এরপরে আমরা পরবর্তী প্রশ্নগুলোরও সমাধান করব। 6 গেল। এরপর আমরা 7 নম্বর প্রশ্নটি নিয়ে আলোচনা করবো। 7 নম্বর প্রশ্নটি ছিল কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্বকে কি বলে? কারণ আমরা একটা বৃত্ত নিয়ে প্রশ্ন করা হয়েছে, এটা আমি দেখিয়েছিলাম ক্লাসে। ওকে, এটা একটা বৃত্ত, এটা একটা কি বললাম? বৃত্ত। এই বৃত্তের চারিদিকে যেটা ঘূর্ণায়মান রয়েছে না, এইটা হলো তোমার পরিধি। এই বৃত্তের কি? এটা পরিধি। ক্লিয়ার? তাহলে বৃত্তের পরিধির মিডিলে এই বিন্দুটা, এটাকে কি বলা হয়? এটাকে বলা হয়, এটাকে বলা হয় কেন্দ্র। এটাকে কি বলা হয়? কেন্দ্র। তাহলে এই কেন্দ্র থেকে এই পরিধি, চারিদিকে যেটা ঘূর্ণায়মান সেটাকে বলা হয় পরিধি। তাহলে এই কেন্দ্র থেকে এই যে পরিধি পর্যন্ত যে দূরত্ব, সেটাকে কি বলা হয়? ব্যাসার্ধ। ক্লাসে দেখিয়েছিলাম এটা কি বলা হয়? ব্যাসার্ধ। এটা একদম ক্লাস থেকে এসেছে। ওকে, তাহলে এটা হলো ব্যাসার্ধ। তাহলে তোমরা হচ্ছে এখান থেকে যারা 7-এর খ দাগিয়েছো তারা প্রশ্নটিকে টিক দাও, অর্থাৎ কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্বকে বলা হয় ব্যাসার্ধ। এরপর প্রশ্ন 8 নম্বর, 1 হেক্টর সমান কত? 1 হেক্টর সমান, এটাকে আমি বোঝানোর জন্য বলেছিলাম যে হেক্টর, হেক্টর, হেক্টরের মধ্যে কয়টা ওয়ার্ড রয়েছে? একটা হ রয়েছে, একটা ক রয়েছে, একটা ট আর একটা র। এখানে কয়টা শব্দ রয়েছে? 4টি শব্দ। এখানে কয়টি শব্দ রয়েছে? 4টি শব্দ। ওকে, এখানে 4টি যেহেতু শব্দ রয়েছে তাহলে আমরা 4টি করবো। ওকে, তাহলে এই যে 1 হেক্টর সমান কত কিলোমিটার? 1 হেক্টর সমান 1000 বর্গ কিলোমিটার। তাহলে 1 হেক্টর সমান কত হবে? 1000 বর্গ, সরি কিলোমিটার না, মিটার। তাহলে 1000 বর্গ মিটার। এটা প্রশ্নের উত্তর হবে 8-এর গ, 8-এর গ। তাহলে 1 হেক্টর সমান কত হবে? 1000 বর্গ মিটার। ওকে, এরপর 9 নম্বর প্রশ্নটি রয়েছে, নিচের কোন সালটি অধিবর্ষ? নিচের কোন সালটি অধিবর্ষ? অধিবর্ষ মানে কি? অধিবর্ষ মানে লিপিয়ার, অর্থাৎ ওই সালটিকে 4 দ্বারা বিভাজ্য হতে হবে, 100 দ্বারা হতে হবে, নয়তো 400 দ্বারা হতে হবে। এই 3টি দ্বারা যদি বিভাজ্য হয় তবে ওই সালটি কি হবে? অধিবর্ষ হবে। এখানে আমাদের সালগুলো রয়েছে 1800 সাল, 1900 এবং 2019 এবং 2024। প্রশ্নটি দেখে বোঝা যাচ্ছে যে 2024 উত্তর হবে, কারণ এই যে গত 2 বছর আগে যে সালটি গিয়েছে সেটি হলো ছিল অধিবর্ষ সাল। অর্থাৎ এটাকে 4 দ্বারা যদি বিভাজ্য করি, 4 5 20, 4 6 24, অর্থাৎ এই সালটি কী হবে? অবশ্যই অধিবর্ষ হবে। ক্লিয়ার? কিন্তু এখানে যে 1800 ছিল এটাকে 4 দ্বারা যাবে, কিন্তু হচ্ছে কোনো আর অন্য কোনো সংখ্যা 100 বা এই 400 দ্বারা বিভাজ্য হবে না। তাহলে আমাদের অধিবর্ষ সালটি হবে 2024। আশা করি বোঝা গিয়েছে। তাহলে যারা 9-এর ঘ দাগিয়েছ তারা প্রশ্নটির উপর টিক চিহ্ন দাও, তোমাদের আরেকটি প্রশ্নের উত্তর সঠিক হয়েছে। এরপর 10 নম্বর প্রশ্নটি ছিল যে 2 কেজি 25 গ্রাম সমান কত গ্রাম? 2 কেজি 25 গ্রাম। ওকে, 2 কেজি 25 গ্রাম, 2 কেজি 25 গ্রাম সমান কত গ্রাম? 2 কেজি, 2 কেজি মানে 2 গুণিত 1 কেজি সমান কত জানি? 1000। এর সাথে আমরা 25 দিয়ে গুণ করে দিয়ে কি লিখে দেবো? গ্রাম লিখবো। তাহলে এখানে পাচ্ছি কত? 2 দিয়ে 1000কে কত পাবো? 2000। 2000 আর 25 যদি গুণ করি কত পাবো? আমাদের হবে এখানে 2000 আর 25। তাহলে এখানে আমাদের 2000 হবে গুণ করলে প্লাস 25, এর দুটা যোগ করলে কত হবে? 2000
গ্রাম। তাহলে তোমাদের যাদের উত্তর 2025 গ্রাম হয়েছে তারা প্রশ্নটিকে টিক চিহ্ন দাও, যারা 2025 করেছো তারা প্রশ্নটিকে টিক চিহ্ন দাও। তাহলে 10-এর উত্তর কত? খ। 10-এর উত্তর কত হবে? খ। ক্লিয়ার? আমরা 1 থেকে 10 পর্যন্ত যে কয়টা টিক চিহ্ন ছিল সকলগুলোর উত্তর আমরা কমপ্লিট করেছি। তাহলে আমি আরেকবার প্রশ্নগুলোর উত্তর বলছি, তোমরা তাহলে দাগিয়ে নাও। তাহলে 1 নাম্বারটা আমি বলেছিলাম উত্তর খ অর্থাৎ ভাজক। 2 নাম্বারটার উত্তর বলেছিলাম ঘ, 1 উত্তর। 3 নাম্বারটা 18-র গুণনীয়ক বলেছিলাম কত? 6টি। আর 4-এর উত্তর বলেছিলাম কত যেন? এটা বলেছিলাম 424 হয়েছিল, তাই না? তাহলে 6 উত্তর। আর 5-এর উত্তর ক 3/7। আর 6-এর উত্তর 225, 6-এর খ। 7-এর উত্তর কেন্দ্র থেকে পরিধিপূর্ণ দূরত্বকে বলা হয় ব্যাসার্ধ অর্থাৎ খ। 1 হেক্টর সমান 1000 বর্গমিটার, উত্তর হবে 8-এর গ। 8-এর কত হবে? গ। ওকে। এরপর 9 নম্বর, নিচের কোন সালটি অধিবর্ষ? 2024 সাল অর্থাৎ 9-এর ঘ। এরপর 10 নম্বর, 2 কেজি সমান কত গ্রাম? 2025 গ্রাম অর্থাৎ 10-এর খ। ক্লিয়ার? আমরা 1 থেকে 10টি প্রশ্নের টিক চিহ্ন বা বহু নির্বাচনে সমাধান কমপ্লিট করলাম। যারা যারা উত্তরগুলো দাগিয়েছ তাদের প্রত্যেকটা প্রশ্নের উত্তর সঠিক হয়েছে। এরপর 2 নম্বর প্রশ্নটি রয়েছে যে সঠিক শব্দ বা সংখ্যা বা প্রতীক দিয়ে শূন্যস্থান পূরণ করি। ওকে, সঠিক শব্দ শূন্যস্থান দিয়ে কী করবো? শূন্যস্থানগুলো পূরণ করবো। ওকে, 2 নম্বর প্রশ্নটিতে রয়েছে সঠিক শব্দ বা শূন্যস্থান দিয়ে সঠিক কী করবো? পূর্ণ করব। তাহলে প্রশ্নটি প্রথমটা ছিল 3500 ভাগ খালিঘর সমান 35। তাহলে 3500 ভাগ খালিঘর সমান 35, এইটি ছিল প্রশ্ন, তাই না? তাহলে এইটাকে সমাধান করার জন্য আমরা অনেক মজার বুদ্ধি ছিল 10, 100, 1000 দ্বারা ভাগ করা। ওকে, এখানে যে কয়টা জিরো থাকবে, ওইখানে ওই সংখ্যাটা দ্বারা ভাগ হবে। তাহলে এখানে 2টা জিরো আছে, মানে 2টা জিরো এবং সাথে 1 অর্থাৎ 100 দ্বারা ভাগ হবে। তাহলে তোমরা 2-এর 1 যেটা দাগিয়েছো 100 দ্বারা দাগিয়েছো 100, যারা 2-এর 1-এ 100 দাগিয়েছো তারা প্রশ্নটাকে টিক চিহ্ন দাও। ওকে, এরপর বলা হয়েছে যখন একটি বাক্যকে সত্য না মিথ্যা নির্ণয় করা যায় না। আমরা কি জানি? গাণিতিক বাক্য কি জানি? যেগুলো আমরা সুনির্দিষ্টভাবে সত্য বা মিথ্যা নির্ণয় করতে পারি সেটা হচ্ছে গাণিতিক বাক্য। গাণিতিক বাক্য কয় প্রকার শিখেছিলাম? 2 প্রকার, একটা খোলা বাক্য আর একটা বদ্ধ বাক্য। অর্থাৎ যে বাক্যকে সত্য মিথ্যা নির্ণয় করতে পারি সেটা হলো বদ্ধ বাক্য, আর যে বাক্যে সত্য মিথ্যা নির্ণয় করতে না পারে সেটা হলো খোলা বাক্য। তাহলে যারা 2-এর খ খোলা বাক্য শূন্যস্থানে লিখেছ তাদের উত্তরটি সঠিক হয়েছে, খোলা বাক্য উত্তর হবে। ওকে, 3 নম্বর প্রশ্নটি ছিল যে 7, 11, 19-এর গসাগু কত? 7, 11 আর 19-এর গসাগু কত? দেখো তো এখানে ভালো করে, 7, 11 আর 19 এই 3টি কি সংখ্যা? 7, 11 এবং 19 এই 3টি মৌলিক সংখ্যা। এই 3টি কি সংখ্যা? মৌলিক সংখ্যা। তাহলে 7, 11 এবং 19-এর যেহেতু এই 3টি মৌলিক সংখ্যা, তাহলে এটা কি হবে? এদের হচ্ছে গসাগু কত হবে? মৌলিক সংখ্যার গসাগু 1 হয়। তাহলে এটার উত্তর গসাগু কত হবে? আমাদের গসাগু কত হবে? 1। তাহলে যারা 1 দাগিয়েছো তারা প্রশ্নটাকে টিক চিহ্ন দাও। ওকে, সরি, শূন্যস্থানটাকে টিক চিহ্ন দিয়ে রাখো। তাহলে 1 যারা লিখেছো। এরপর 4 নম্বর, প্রকৃত ভগ্নাংশের হর সবসময় লব থেকে ড্যাশ হয়। আমরা কি জানি? প্রকৃত ভগ্নাংশের লবটা হর থেকে ছোট হয়, অর্থাৎ এখানে বলেছে হর সবসময় লব থেকে কী হবে? বড় হবে। ওকে, হর সবসময় প্রকৃত ভগ্নাংশের বড় হয়। 5 নম্বর প্রশ্নটা বলেছে 16 জন লোক হলো ড্যাশ জন লোকের 32%। কি বলা হয়েছে? 16 জন লোক। প্রশ্নে 16 জন লোক কত জন লোকের 32%? এই প্রশ্নটা বলা হয়েছে। এই টাইপের প্রশ্ন আসবে, আমি বারবার বলেছিলাম যে 16 জন লোক কতজন লোকের 32%। ওকে, তাহলে এই প্রশ্নটাকে আমরা কি করব? যেটা এখানে জন থাকবে সেটা আমরা লিখবো, লিখার পর যেটা এখানে থাকবে সেটাকে আমরা নিচে লিখবো এবং তার সাথে 100টা কি করবো? গুণ করে দিব। তাহলে এখন এটাকে যদি আমরা লঘিষ্ঠকরণ বা কাটাকাটি করি, যেটা অ্যান্সার হবে সেটা অ্যান্সার। ক্লিয়ার? আমরা কাটাকাটি করি 16কে 16, 16 দুগুণ 32, 2 কে 2, 50 দুগুণ 100। তাহলে এখানে 16 জন লোক কতজন লোকের 32%? 50 জন। যারা শূন্যস্থানে 50 দাগিয়েছো তারা প্রশ্নটাকে টিক চিহ্ন দিয়ে রাখো। ওকে, 16 জন লোক 50 জন লোকের 32%। এটাকে ইজিলি ভাবে বোঝা যায় যে 32% মানে 16, 16 দুগুণ 2 গুণ হচ্ছে, তাহলে যেহেতু অর্ধেক সেহেতু কত হবে? 50%। মোট কত হয়? 100%। ওকে, তারপরে প্রশ্ন 6 নম্বর, 1.6 হলো 0.1-এর ড্যাশ একক। 1.6 হলো 0.1-এর ড্যাশ একক। ওকে,
এই প্রশ্নগুলো এইভাবে সমাধান করবা। প্রথমে যেটা থাকবে সেটা লিখবা, নিচে 0.1 লিখবা। লিখার পর দশমিক তোলার একটা নিয়ম ছিল, দশমিক তোলার ওই নিয়ম থেকে এটাকে সমাধান করা যায়। দশমিক তোলার নিয়ম, ওকে। এখানে গুণ চিহ্ন দিবা, এখানে কি করবা, গুণ চিহ্ন দিবা, গুণ চিহ্ন। দশমিক যেখানে থাকবে তার বিপরীত পাশে 1 লিখবা, দশমিক যেখানে থাকবে তার বিপরীত পাশে 1 লিখবা। যেহেতু এটার জন্য তুমি 1 লিখছিলে, এরপর শূন্য কয়টি, 1টি, শুধু একটা শূন্য। এরপর কয়টি রয়েছে, 1টি, শুধু এখানে একটা শূন্য। আমরা দশমিক কি করেছিলাম, তুলে দিয়েছিলাম, ওকে, তুলে দিয়েছিলাম। তাহলে এই 10 কাটা, এই 10 কাটা থাকলো কত, মাত্র 16। থাকলো কত, এই 10 কাটা এবং এই 10 কাটা থাকলো কত আমাদের, 16। তাহলে উত্তরটি আমাদের কত হবে, 16 হবে। উত্তরটি কত হবে, 16। তাহলে কত একক হবে উত্তরটি, 16 একক। বুঝা গিয়েছে? এইভাবে আমরা এই প্রশ্নটির উত্তর করতে পারলাম। তাহলে যারা শূন্যস্থানে 16 লিখছো তারা প্রশ্নটিকে টিক চিহ্ন দাও এবং তোমাদের নাম্বারগুলো যোগ করো আসলে কত হচ্ছে, ওকে। হ্যাঁ, এরপর আমরা আরও একটি প্রশ্ন নিয়ে বলবো কথা, যে বৃত্তের ব্যাস তার ব্যাসার্ধের ড্যাশ। এই যে বৃত্ত নিয়ে একটু আগে আলোচনা করলাম না, এই যে একটা বৃত্ত, এখান থেকে এটা কেন্দ্র বলা হয়, এটা পরিধি। তাহলে বৃত্তের এই যে ব্যাস পুরোটাকে বলা হয় ব্যাস। যখন কেন্দ্র দিয়ে যাবে অর্থাৎ কেন্দ্রগামী হলে সেটা হবে ব্যাস, সেটা কি হবে, ব্যাস। তাহলে বৃত্তের ব্যাস, ব্যাসার্ধের ব্যাস, ওকে। এই পুরো ব্যাসটা এইটুকু ব্যাসার্ধের কি হবে, দ্বিগুণ হবে। অর্থাৎ এই প্রশ্নটা এইরকম ছিল, ব্যাসার্ধের 2 গুণ, অর্থাৎ দুইটা ব্যাসার্ধকে গুণ করলে আমরা একটা ব্যাস পাবো। অর্থাৎ 2 সেন্টিমিটার ব্যাস হলে ব্যাসার্ধ হবে 2 দুগুণ 4। তাহলে তোমরা শূন্যস্থানে যারা বৃত্তের ব্যাস তার ব্যাসার্ধের 2 গুণ লিখছো তারা প্রশ্নটাকে টিক চিহ্ন মারো, ওকে। তবে 8 নম্বর প্রশ্ন ছিল যে রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে ড্যাশ বিন্দুতে মিলিত হয়। আমরা রম্বসটা বলতে কি বুঝাই বলো তো? রম্বস হলো এক ধরনের সামান্তরিক যার প্রত্যেকটি বাহু সমান। আমরা এই যে ধরো এটা প্রত্যেকটা বাহু সমান বিশিষ্ট আমি একটা রম্বস আঁকাইলাম, এটার মান 4, এটার মান 4, এটার মান 4, এটার মান 4। এটা এক ধরনের সামান্তরিক, কিন্তু প্রত্যেকটি বাহুর মান সমান। এদের এই যে একটা কর্ণ, এই যে একটা কর্ণ, এই দুটি কর্ণ এই যে একটা মধ্য বিন্দুতে মিলিত হয় এবং এই বিন্দুতে যে কোণগুলো উৎপন্ন করবে প্রত্যেকটার মান 90 ডিগ্রি। প্রত্যেকটার মান কত বললাম, 90 ডিগ্রি মান উৎপন্ন করবে। তাহলে উত্তরটা কি হবে, মধ্যবিন্দু। উত্তরটা কি হবে, মধ্যবিন্দু, ওকে। তাহলে রম্বসের কর্ণদ্বয় পরস্পর মধ্যবিন্দুতে মিলিত হয়। 9 নম্বর প্রশ্নটা ছিল যে 1 মেট্রিক টন সমান ড্যাশ কেজি, ওকে। 1 মেট্রিক টন সমান ড্যাশ কেজি। 1 মেট্রিক টন সমান 1000 কেজি, এটা বইয়ের লাইন থেকে দিয়েছে। 1 মেট্রিক টন সমান তাহলে কত কেজি, 1000 কেজি, ক্লিয়ার। এরপর 1976 সালের ফেব্রুয়ারি মাসটি কত দিনে? এখানে একটা প্রশ্ন হয়েছে, 1976 সালের এই যে ফেব্রুয়ারি মাস, ওকে। আমরা জানি যে ফেব্রুয়ারি মাস 28 দিন নয়তো 29 দিন। 28 দিন নয়তো কি জানি 29 দিন। 28 দিনে কখন হবে, যখন সালটি অধিবর্ষ হবে না, আর 29 দিনে হবে যখন অধিবর্ষ হবে। তো আমরা অধিবর্ষ চেক করার জন্য কি করব, 4 দ্বারা ভাগ করব। তাহলে এটাকে আমরা যদি 4 দ্বারা ভাগ করি কত হবে, 4 4 16, নামলো কত 3, এখানে নামলো 7, 4 9 36, নামলো কত এখানে 1, এখানে নামলো 6, 4 4 16। দেখো তো এই সংখ্যাটি 4 দ্বারা বিভক্ত 494 হচ্ছে, অর্থাৎ এটা একটা লিপ ইয়ার। তাহলে এই ফেব্রুয়ারি মাসটা কতদিন হবে, উত্তর 29 দিন। যারা 29 দাগিয়েছো তারা প্রশ্নটিকে টিক চিহ্ন দাও এবং 1 নাম্বার তোমাদের নাম্বারের সাথে যোগ করে নাও, ওকে। এই ছিল তোমাদের 2 নম্বর প্রশ্ন, অর্থাৎ শূন্যস্থানের উত্তরগুলো। এরপর আমরা 3 নম্বর প্রশ্নে যে উত্তরপত্রে সংক্ষেপে উত্তর লেখো। এখানে সংক্ষেপে উত্তরগুলো 16টা রয়েছে, 16টায় 16 মার্ক, তাই না? তাহলে আমরা এই সংক্ষেপে উত্তরগুলো নিয়ে এখন আলোচনা করব। সংক্ষেপের উত্তরগুলো নিয়ে আমরা এখন আলোচনা করব, ওকে। হ্যাঁ, তোমাদের এখানে সংক্ষেপের যে প্রশ্নের উত্তরগুলো, প্রথম প্রশ্নটি ছিল যে 3-এর 1 গুণফলকে গুণক দ্বারা ভাগ করলে কি পাওয়া যায়। আমরা গুণের একটা সূত্র জানি, তাই না? আমরা একটা গুণের কি সূত্র জানি, গুণক সমান কি পারি জানি, বলো তো? এখানে গুণফল, গুণ্য আর গুণক গুণ করলে কি পাবো আমরা, গুণফল পাবো। যেহেতু প্রশ্নে বলা হয়েছে যে গুণফলকে গুণক দ্বারা ভাগ করলে, তাহলে গুণফলের সাথে গুণক যদি আমি ভাগ করি তাহলে পাবো কি, গুণ্য পাবো। যারা গুণ্য দাগে লিখেছো তারা উত্তরটিকে টিক চিহ্ন মারো এবং তোমাদের নাম্বারের সাথে 1 নাম্বার যোগ করে নাও। এরপর 2 নম্বর প্রশ্ন ছিল যে 54,223 ভাগ 100, এখানে ভাগশেষ কত হবে। আমি এই টাইপের অঙ্কগুলোকে জাস্ট প্রশ্ন দেখে উত্তর বলার একটা নিয়ম বলেছিলাম যে শেষে একক এবং দশকের ঘরের যে সংখ্যাটি থাকবে সেটি উত্তর হবে, ওকে। তাহলে 100 দ্বারা
54,223কে যদি ভাগ করি, ওকে, প্রথমে 5 দ্বারা করলে কত হবে 500, এরপর নামলো 42, নামলো কত 42, এখান থেকে নামলো 2, 4 দ্বারা কত করলে হবে 400, নামলো কত 22, এবং এখান থেকে নামলো 3, এবার 2 দ্বারা করলে হবে 200, নামলো কত 23। তাহলে ভাগশেষ কত পাইলাম 23। অর্থাৎ আমি তোমাদের এই অঙ্কটি দেখে উত্তর বলার নিয়ম বলেছিলাম যে 100 দ্বারা ভাগ করলে শেষে এককের ঘরে এবং দশকের ঘরে যে সংখ্যাটি থাকবে সেটি তোমাদের অ্যান্সার হবে। বোঝা গিয়েছে? ওকে, এই ছিল 3-এর খ নাম্বার। 3-এর 2 নাম্বার। এরপর গ নম্বর প্রশ্নটা বলা আছে যে 3 নাম্বারটা, কোনো দৌড় প্রতিযোগিতায় 1 চক্র সমান 700 মিটার। মনে করো একটা বৃত্তের কথা দিয়ে কল্পনা করি, এই যে একটা বৃত্ত, তাহলে এখান থেকে মনে করো দৌড়ানো শুরু করলো, এখান থেকে ঘুরে আসলে 700 মিটার। কত বললাম? এখান থেকে দৌড়ে আসলে কত 700 মিটার। তো বলেছে 1500 মিটার দৌড় দিতে কত চক্র ঘুরতে হবে। দেখো তো, এখান থেকে ঘুরে এখানে আসলো, 1 চক্র ঘুরলো, কয় চক্র হলো 1, আবার ঘুরলো কয় চক্র হলো 2, তাহলে ঘুরলো কত 1400। এরপর আবার যদি ঘুরে আসে তবে হবে 2100, কিন্তু এখানে বলেছে 1500। তাহলে এখন প্রশ্ন, চক্র তো হাফ বা অর্ধেক এরকম হয় না, তাহলে এটাকে এইভাবে বলতে হবে যে 3 চক্র ঘুরলে 1500-র কাছাকাছি যাবে, 3 চক্র ঘুরতে হবে। ওকে, এই প্রশ্নের উত্তর 3 চক্র দিবা, অর্ধেক উত্তর কখনো হয় না এগুলো। ওকে, কারণ 2 চক্র ঘোরার পর 100 মিটার অপেক্ষা মানে থেকে যাবে, এটাকে এইভাবে লেখা দেবে। ক্লিয়ার? 1500। ওকে, এরপর 4 নম্বর প্রশ্নটা রয়েছে ক গুণ 2 সমান 36। বলেছে ক গুণ 2 সমান 36, তাহলে ক এর মান কত? এর আগে একটু সমাধান করলাম সেম ভাবে, এখানে গুণ রয়েছে, তাহলে অপোজিটে কি হবে? ভাগ হবে। তাহলে 36 ভাগ 2, 36 ভাগ 2 করলে কত হবে 18, অর্থাৎ ক এর মান কত হলো 18। যারা ক এর মান 18 লিখেছো তারা প্রশ্নটিকে টিক চিহ্ন মারো এবং 1 নাম্বার তোমাদের প্রশ্নের সাথে নাম্বারের সাথে যোগ করো। এরপর 5 নম্বর প্রশ্নটা ছিল যে 18 ও 24-এর সাধারণ গুণনীয়ক কী কী। সাধারণ বলতে মিল, 18 আর 24-এর মধ্যে কোন কোনগুলো মিল গুণনীয়ক। ওকে, আগে 18 গুণনীয়কগুলো আমরা লিখি। 1 2 3 4 না 1 2 3 6 9 18, এবং 24-এর গুণনীয়ক 1 2 3 4 6, 24 না 8 12 24। ওকে, এইগুলো গুণনীয়ক। তাহলে এখানে 18-র গুণনীয়ক 6টি এবং 24-এর গুণনীয়ক 1 2 3 4 5 6 7 8টি। তাহলে 18 এবং 24-এর গুণনীয়কের মধ্যে সাধারণ কথার অর্থ মিল। সাধারণ কথার অর্থ কি বললাম? মিল। তাহলে এই দুটার মধ্যে মিল কী কী রয়েছে? 2 2 1 1 3 3 6 6। ওকে, এইগুলো মিল, তাই না? 1 2 3 6। তাহলে উত্তরটা কি হবে? সাধারণ গুণনীয়ক কোনগুলো? 1 2 3 6। যারা 1 2 3 6 লিখেছো তারা প্রশ্নটিকে টিক চিহ্ন দিবা। ওকে, 1 2 3 6। যারা 1 2 3 6 লিখেছো টিক চিহ্ন দিবা। আর যারা গসাগু বের করে ফেলেছো না বুঝে তাদের অবশ্য ভুল হয়ে যাবে। ওকে, এরপর 2 ও 8-এর লসাগু কত? 2 আর 8-এর লসাগু কত? প্রশ্নটি দেখেই অ্যান্সার হয়ে যাচ্ছে লসাগু কত, তাই না? তাহলে 2 আর 8-এর লসাগু আমরা এইভাবে করব। 2 দ্বারা করলে 2 কে 2, 4 2 8, তার লসাগু কত? 4 2 8। লসাগু কত হবে? 8 হবে। ওকে, লসাগু কত হবে? 8। এরপর আমরা আরেকটি করব যে কোন ভগ্নাংশের লব সবচেয়ে বড় হবে। একটু আগে প্রশ্ন ছিল লব হর থেকে 3টা প্রশ্ন হয়েছে। হ্যাঁ, তাহলে এখানে বলা হয়েছে যে আমরা জানি যে কোনো ভগ্নাংশের লব যদি বড় হয় তাহলে অপ্রকৃত ভগ্নাংশ, কোনো ভগ্নাংশ যদি হর বড় হয় সেটা হবে প্রকৃত, তাই না? তাহলে এখানে প্রশ্নের উত্তর হবে অপ্রকৃত। যারা অপ্রকৃত দাগিয়েছ তারা প্রশ্নটিকে টিক চিহ্ন মারো এবং তোমাদের নাম্বারের সাথে 1 নাম্বার যোগ করে নাও। ওকে, 1 নাম্বার যোগ করে নাও। এরপর রয়েছে যে 8/3, একে মিশ্র। আমরা মিশ্র করব 8/3-কে। 8/3-কে মিশ্র মানে ভাগ করা। ওকে, তাহলে ভাগ করো, 3 গুণ 6, নামলো কত 2। এখানে যেটা ভাগশেষ হবে সেটা হবে যে লবে, এবং যেখানে ভাজক থাকবে সেটা মানে ভাজক বলতে হর। তাহলে 2 পূর্ণ, যারা 2-এর 3 দাগাইছো 2 পূর্ণ 3-এর 2, 3-এর 2, 2/3 যারা দাগিয়েছো তারা প্রশ্নটাকে টিক চিহ্ন মারো এবং 1 নাম্বার যোগ করে নাও। এরপর 0.24 ভাগ 6, অর্থাৎ 0.24 ভাগ 6 সমান কত? প্রশ্নটি দেখে আনসার করা যাচ্ছে, তারপরে দেখে দিচ্ছি। দেখো, তাহলে 6 দ্বারা আমরা কী করবো? 0.24-কে ভাগ দিব। যেহেতু 0-কে ভাগ দেয় না সেহেতু এখানে কী দিব? আমরা 0-র পরে কাজ করবো, মানে দশমিকের পরে দশমিক দিব। এরপর এখান থেকে আমরা 2-কে ভাগ করতে পারবো না ডাইরেক্ট, সেজন্য আরেকটা সংখ্যা দিব, কারণ আমরা 2 4 দুটাকে ভাগ করব। আমরা জানি যে ভাগের সময় যদি উপর থেকে 2টা সংখ্যা নিয়ে কাজ করি তখন আমাদের একটা ভাগফলে 0 দিতে হয়। ওকে, তাহলে এখানে একটা আমরা কী করবো? 0 দিব। 4 6 24।
4 6 24, তাহলে উত্তর কত হবে 0.04। যারা 0.04 দাগিয়েছ তারা প্রশ্নটাকে টিক চিহ্ন দিয়ে দাও। এরপর 27.5 গুণ 100, উত্তরটি কত হবে 2750 অর্থাৎ 2750। যারা 2750 লিখেছ তারা প্রশ্নটাকে সমাধান করা গুণ করে দেখাইতে হবে। তো এক জাতীয় কতগুলো রাশির গড় কিভাবে নির্ণয় করা যায়? আমরা গড় নির্ণয় বা এক জাতীয় রাশির গড় নির্ণয় সূত্রটি জানি কি, গড় সমান এক জাতীয় রাশির যোগফল ভাগ এক জাতীয় সংখ্যা, অর্থাৎ যে কয়টা সংখ্যা থাকবে সেই সংখ্যা সংখ্যা দ্বারা কী করবো, ভাগ করবো। ক্লিয়ার? এরপর একটি কলম 50 টাকায় ক্রয় করে 60 টাকায় বিক্রয় করলে শতকরা কত লাভ হবে? আমরা শতকরা লাভের একটি সূত্র জানি। ওকে, শতকরা লাভের একটি সূত্র জানি, সেই সূত্রটি শিখাবো এখন। দেখো, আমরা শতকরা লাভ সমান লাভ ভাগ ক্রয় মূল্য গুণিত 100। ওকে, এই সূত্রটা জানি, লাভ ভাগ ক্রয় মূল্য গুণিত 100। তাহলে শতকরা লাভ কত, এখানে একটা পার্সেন্ট দিয়ে দেবো, বাস চলে যাবে। তাহলে শতকরা লাভ সমান লাভ ভাগ ক্রয় মূল্য গুণিত 100%। এখানে লাভ বলতে কত, বিক্রয় মূল্য বিক্রয় মূল্য। তাহলে কোনোটা কিনা হয়েছিল 60 টাকায়, 50 টাকায়, এবং বিক্রয় করা হয়েছে 60 টাকায়। তাহলে লাভ কয় টাকা হয়েছে 10 টাকা। তাহলে লাভের জায়গায় আমরা লিখবো কত, 10। ক্রয় মূল্য কত, 50 টাকায় কিনা হয়েছে, গুণিত 100%। 50 থেকে 50, 50 দুগুণে 100, 10 দুগুণে কত, 20%। অর্থাৎ লাভ কত হয়েছে, 20%। 50 টাকায় কিনে 60 টাকায় বিক্রয় করা, লাভ কত হয়েছে, 20%। যারা 20% দাগিয়েছো তারা প্রশ্নটাকে টিক চিহ্ন দাও। ওকে, তারপর 13 প্রশ্ন, ট্রাপিজিয়াম কাকে বলে? ট্রাপিজিয়াম বলতে আমরা চিত্রটাকে ভালো করে বুঝবো। ওকে, এইভাবে ট্রাপিজিয়ামকে চিত্রটাকে ভালো করে বুঝবো। এটা একটা আমাদের ট্রাপিজিয়াম। দেখো তো, এখানে এই বরাবর একটা রেখা গিয়েছে, এই বরাবর একটা রেখা গিয়েছে। তাহলে এই রেখা এবং এই রেখা দুইটা কি সমান সমান না? তাহলে এটা কি সরল রেখা না? তাহলে লিখবা কি, যে চতুর্ভুজের এক জোড়া সমান্তরাল বাহু রয়েছে, এক জোড়া সমান্তরাল বাহু রয়েছে তাকে ট্রাপিজিয়াম বলে। কি বললাম? যে চতুর্ভুজের এক জোড়া সমান্তরাল বাহু রয়েছে তাকে কি বলে, ট্রাপিজিয়াম বলে। ওকে, যারা ট্রাপিজিয়াম কাকে বলে লিখেছো তারা প্রশ্নটাকে টিক চিহ্ন মারো এবং 1 নাম্বার তোমাদের নিয়ে নাও। এরপর 14, 1 লিটার সমান কত ঘন সেন্টিমিটার? এটা তোমাদের বইয়ের প্রশ্ন থেকে করা হয়েছে। ওকে, পরিমাপ থেকে। 1 লিটার সমান 1000 ঘন সেন্টিমিটার। তোমাদের বই দেওয়া ছিল 1000 ঘন সেন্টিমিটার সমান 1 লিটার। ওকে, প্রশ্নটাকে ঘুরিয়ে দেওয়া হয়েছে, 1 লিটার সমান 1000 ঘন সেন্টিমিটার। 1889 সালটি কোন শতাব্দীর? মনে রাখতে হবে 0 থেকে 100, 0 থেকে 100 বা 0 থেকে 99 এরকম যদি সাল হয় 1 শতাব্দী। যেখানে 1889 বলা হয়েছে, সেহেতু মনে রাখবা 1 যোগ করে নেবা, তাহলে কত শতাব্দী হবে, 19 শতাব্দী। কত হবে, 19 শতাব্দী। যারা 19 শতাব্দী লিখছো তারা প্রশ্নটাকে 0 পাবা, কারণ 19 লিখতে হবে। ওকে, 19 লিখতে হবে। এরপর 16 নম্বর প্রশ্নটি, কম্পিউটারের 2টি অংশের নাম লেখো। তুমি কম্পিউটার যাবতীয় ছোটো ছোটো বাচ্চা কাছে তোমরা সবাই জানো কম্পিউটারের 2টি অংশের নাম। কেউ লিখবা হার্ডওয়্যার, কেউ লিখবা সফটওয়্যার। হার্ডওয়্যারের বিষয় কোনগুলো বা সফটওয়্যার লিখলেই হলো, 2টা যে কোনো অংশের নাম লিখলে যথেষ্ট। ক্লিয়ার? এই ছিল তোমাদের 1, 2 এবং 3-এর প্রশ্ন সমাধান। এরপর তোমাদের আমি সৃজনশীল এই বা 4 থেকে কত প্রশ্ন আছে, 11 পর্যন্ত যে প্রশ্নগুলো রয়েছে, এটা আরও একটি ক্লাসে আমি তোমাদের দেবো। ওকে, সকলকে এ পর্যন্ত ধন্যবাদ। যারা ক্লাসটিকে ভালো লেগেছে অবশ্যই ফেসবুক থেকে দেখলে ফলো দেবা, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দেবা এবং বন্ধুদের মাঝে ক্লাসটি অবশ্যই শেয়ার করে দেবা। সকলকে ধন্যবাদ।